পুলিনের পিতা পুত্রের বিবাহ দিয়ে অধিকতর বিপদে পড়লেন। বিবাহের পরে যখন বধূ ঘরে এলো, তখন পুত্র আর ঘরে আসতে চাইল না। মুখুজ্জে গিন্নি ভবপিসির ওষুধ খাইয়ে জামাই বশ করতে গিয়ে জন্মের মতো পাগল করে দিয়েছিল। আমি পুলিনকে জড়ি টড়ি খাওয়াতে পারবো না। আহার শেষ করে পুলিন যখন রাত্রিতে ঘরে ফিরে এলো, তখন তার অজ্ঞাতসারে শ্যালিকার প্রতি একটা অস্ফুট প্রীতির ভাব এসে তার হৃদয় একেবারে অধিকার করে বসেছিল। শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। প্রতি সোম বৃহস্পতিবার ঠিক দুপুর 2টোতে আসে নতুন গল্প। আজ আপনাদের জন্য রইল সাহিত্যিক কাঞ্চনমালা দেবীর কলমে বশীকরণ। চলুন শুরু করা যাক। বিয়ে না করেও পুলিন যখন জগতে বিবাহিত জীবনের অসারতা বুঝতে পারল, তখন মানব জগতে এই নতুন সত্য প্রচার করবার জন্য সে একটি সভা স্থাপন করল। বিশ্ব নিন্দুকগণ সেই সভার নাম রেখেছিল চিরকুমার সভা। পুলিন স্বয়ং এই সভার সম্পাদক। তার সহপাঠীদের দলে যারা অবিবাহিত ছিল, তারা সকলেই এই সভার সদস্য। ক্ষীণকায়, দুরারোগ্য, উদরাময় রোগগ্রস্ত অধ্যাপক শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ দত্ত এই সভার সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন। অবশ্য তিনিও অবিবাহিত। বিবাহিত অধ্যাপকের দল এবং পুলিনের সহপাঠীদের মধ্যে যারা এদেরই মধ্যে বিবাহের মতো কলঙ্ক কালিমা মেখেছিলেন, তারা অবশ্য এ সভায় স্থান পেতেন না। প্রতি শনিবারে কলেজের ছুটির পরে সভার অধিবেশন হতো। অধিবেশনে বিবাহিত জীবনের অসারতা সম্বন্ধে বক্তৃতা করে পুলিন ও প্রবোধ সর্বাপেক্ষা অধিক প্রতিপত্তি লাভ করেছিল। তারা যখন বিবাহ প্রথাকে দেশের সকল দুঃখের কারণ বলে দোষ দিয়ে সভাগৃহ একেবারে কাঁপিয়ে তুলত, তখন বাইরে দাঁড়িয়ে প্রবেশ লাভে বঞ্চিত বিবাহিত যুবকেরাও কেঁপে কেঁপে উঠত। 1 বছর ধরে সভাটি বেশ চলল। বিবাহযোগ্যা কন্যা ভারগ্রস্ত অভিভাবকেরা ভেবে কুল কিনারা পেল না। তারা বোধহয় এক মনে ভগবানকে ডেকেছিল, কারণ 1 বছর যেতে না যেতে নিরুপায়ের উপায়ে স্বয়ং পথ দেখিয়ে দিলেন। বছরের শেষে বার্ষিক অধিবেশনের দিনে সভার একজন বিশিষ্ট সভ্যকে খুঁজে পাওয়া গেল না। গ্রীষ্মের ছুটির পরে এই সভ্যটিকে নীরবে বিবাহিতের দলে মিশে যেতে দেখে পুলিন আর প্রবোধ ক্রোধে আর ক্ষোভে পাগল হয়ে উঠল। সভার দিনে ভারতের ইতিহাস থেকে বিশ্বাসঘাতকতার দৃষ্টান্তগুলো খুঁজে বের করে পুলিন যখন সেই তালিকার শেষে এই সভ্যের নামটিও যোগ করে দিল, তখন করতালির ধ্বনিতে সভাগৃহ একেবারে মুখরিত হয়ে উঠল। এই নতুন বিশ্বাসঘাতকটি যদি তা শুনতে পেত, তাহলে হয়তো মাটিতে মিশে যেত, না হলে নিজের মাথায় বজ্রাঘাত প্রার্থনা করত। কিন্তু পুলিন ও প্রবোধের ওজস্বিনী বক্তৃতা সত্ত্বেও সভার সভ্য সংখ্যা ক্রমে কমতে লাগল। বিশ্বাসঘাতক নিচাশয় কন্যাকর্তার দল আর অর্থলোলুপ অপরিণামদর্শী বরকর্তাগণ একে একে এই নতুন চিরকুমার সভার সভ্যগুলিকে ভাঙাতে আরম্ভ করল। বক্তৃতা করে পুলিন আর প্রবোধের গলা ভাঙার উপক্রম হল। সভাগৃহের অনেকগুলো টেবিল ভেঙে গেল, কিন্তু তা সত্ত্বেও সভ্য সংখ্যা কমতে লাগল। বিশ্ববিদ্যালয়ের একটি উপাধি পেয়ে পুলিন যখন নতুন উপাধি পরীক্ষার জন্য প্রস্তুত হল, তখন সভার অবস্থা দেখে তার বুক ভেঙে গেল। ঝাঁকে ঝাঁকে কন্যাদায়ে প্রপীড়িত দুর্বৃত্তগণ সভার সভ্য সংখ্যা হ্রাস করতে লাগল। 2-1 নতুন সভ্য এলো বটে, কিন্তু তাতে ক্ষতির শতাংশের 1 অংশও পূর্ণ হল না। এমএ পরীক্ষা দিয়ে পুলিন যখন দেশে ফিরল, তখন সভার সভ্য সংখ্যা মাত্র 5 জন।
পুত্রের মন ভারী দেখে পুলিনের মা যখন স্বামীর কাছে পুলিনের বিবাহের কথাটা উত্থাপন করলেন, তখন পুলিনের পিতা শিউরে উঠলেন। তিনি বললেন, সর্বনাশ, তুমি ছেলেকে ঘরে রাখতে দেবে না দেখছি। তোমার পুত্র যে জগৎ উদ্ধার করবার জন্য চিরকুমার সভা স্থাপন করেছে, সে কি কখনো বিবাহ করতে পারে? পুলিনের যশ কলকাতা ছাড়িয়ে সুদূর পল্লীগ্রামেও ব্যাপ্ত হয়েছিল। তার মা কিন্তু তা বুঝলেন না। তিনি সহজে ছাড়বার পাত্রী নন। অবশেষে বিরক্ত হয়ে পুলিনের পিতা বললেন, তুমি যদি ছেলের মত করাতে পারো তাহলে তার বিবাহ দিতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। বিজয়োল্লাসে মা যখন ছেলের কাছে বিবাহের প্রস্তাব করলেন, তখন পুলিন অন্নহীনতা, শিশু মরক এবং আরো কত কি দুর্বোধ্য কথা বলে তাকে নির্বাক করে দিল। তিনি পালাতে পথ পেলেন না। এদিকে মায়ের মন বোঝে না। পুত্র যখন চিরকুমার সভার ভবিষ্যৎ চিন্তায় আকুল, মা তখন গোপনে গোপনে সুন্দরী কন্যার অনুসন্ধানে ব্যস্ত। এদিকে আইন পড়তে কলকাতায় এসে পুলিন একটি ঘোর দুঃসংবাদের মুখোমুখি হল। বিবাহিতের দল তাকে বেষ্টন করে শোনাল যে প্রবোধ বিবাহ করছে। সুমেরু পর্বত যদি মক্ষিকায় নাড়া দিত, শিলা যদি জলে ভেসে যেত, বানরে যদি সঙ্গীত গাইত, তাহলেও পুলিন বোধহয় এতদূর আশ্চর্যান্বিত হতো না। যে প্রবোধ তার দক্ষিণ হস্ত, যে প্রবোধ বলেছিল যে স্ত্রী জাতিকে কুষ্ঠ ব্যাধির মতো ঘৃণা করে, যে প্রবোধ তার ভারত যুদ্ধে মধ্যম পাণ্ডব, সেই প্রবোধের এই কাজ। বিবাহিতের দল তার অবস্থা দেখে তাকে ঘিরে তাণ্ডব নৃত্য জুড়ে দিল। পুলিন বহু কষ্টে তাদের বুহ ভেদ করে বাইরে এলো। হেসে দেখল সম্মুখেই প্রবোধ। কিন্তু প্রবোধ যখন তাকে দেখে সলজ্জভাবে নত দৃষ্টিতে পাশ কাটিয়ে চলে গেল, তখন তার আর কিছু বুঝতে বাকি রইল না। রাগে, লজ্জায়, অপমানে পুলিন যেন কেমনতর হয়ে গেল। সে কেবল বসে বসে ভাবত যে মূঢ় মানব তার উচ্চ উদ্দেশ্য বুঝতে পারল না। সকলে মিলে তার জীবনের ব্রত পণ্ড করে দিল। সে স্থির করল যে সে নিজের জগতের আদর্শ হয়ে থাকবে, কখনো স্ত্রী জাতির ছায়া মাড়াবে না। অসভ্য জগৎ যেমন ভাবে চলছিল ঠিক তেমনই ভাবে চলে যেতে লাগলো। পুলিনের উচ্চ আদর্শ মূঢ় মানবকে মোহমুক্ত করতে পারল না। দেখে শুনে মানুষের ওপর পুলিনের একটা বিজাতীয় ঘৃণা জন্ম নিল। তার আইন পড়া আর শেষ হলো না। সে মফস্বলের একটি কলেজে চাকরি নিয়ে বিদেশে চলে গেল। পুলিন পিতামাতার একমাত্র সন্তান। তার পিতা নব্যতন্ত্রের শিক্ষা দীক্ষা লাভ করেও প্রাচীন শিক্ষার প্রভাব একেবারে ভুলে যেতে পারেননি। একমাত্র পুত্র, সেও বিবাহ করল না। বংশ লোপ পাবে, পিণ্ড লোপ হবে, পিতৃ পিতামহের ভিটায় সন্ধ্যাকালে দীপ জ্বলবে না। এই চিন্তা শেষ বয়সে তাকে আকুল করে তুলেছিল। পুলিনের মা সর্বদা চোখের জলে ভাসতেন। তার দশা দেখে পুলিনের পিতা আরো চিন্তিত হয়ে পড়লেন। গ্রীষ্মাবকাশে পুলিন কর্মস্থান থেকে গৃহে ফিরল। তখন তার পিতামাতা তাকে ধরে বসলেন। পুলিন মায়ের চোখের জল গ্রাহ্য করে না, কিন্তু পিতার স্বনির্বন্ধ অনুরোধ এড়াতে পারল না। তিনি যখন কাতর কণ্ঠে প্রাচীন বংশলোপ এবং পিতৃ পিতামহের পিণ্ডলোপের আশু সম্ভাবনা জানালেন, তখন পুলিন নীরবে শুনে গেল। তার মনে যাই থাকুক না কেন, প্রকাশ্যে সে কোনো আপত্তি করতে পারল না। পুলিন বিবাহ করবে এই সংবাদ নক্ষত্র বেগে বঙ্গদেশে ছড়িয়ে পড়ল। নানা দেশ থেকে চিরকুমার সভার ভূতপূর্ব সভ্যগণ উপহার পাঠাতে লাগল। পুলিনের কিন্তু অনুতাপ বা লজ্জার চিহ্নমাত্র দেখা গেল না।
সে ঠিক করে রেখেছিল যে সে পিতার আদেশ পালন করবে বটে, কিন্তু তথাপি জগতের আদর্শ হয়ে থাকবে। সে বিবাহ করবে, কিন্তু স্ত্রীর মুখ দর্শন করবে না। মহা সমারোহে কলিকাতায় পুলিনের বিবাহ হয়ে গেল। প্রবোধ, নরেশ প্রভৃতি পুলিনের ভূতপূর্ব সহচরগণ একত্র হয়ে মহা আনন্দ করতে লাগল। কেউ বলল, এতদিনে মহাপুরুষের পতন হল। কেউ আবার বললে, কন্যাকর্তাদের উৎপাতে বাংলাদেশে আর সাধু পুরুষ রইল না। কেউ বললে, পুলিন দেওয়ালে লিখে রেখেছিল যে এইবার ডাকলেই যাবে। প্রবোধের স্ত্রী আবার বলে পাঠালেন যে মহাপুরুষদের তার আগে থেকেই জানা ছিল, তবে কেউ বা দুদিন আগে, কেউ বা দুদিন পরে ধরা দিল। পুলিন নীরবে সমস্ত সহ্য করল। বিয়ের দিনে চিরকুমার সভার অধঃপতনের কারণগুলি মূর্তিমতী হয়ে বরের গৃহে দেখা দিলেন। সভার বাঁধা গতগুলো প্রবোধের স্ত্রীর আগাগোড়া মুখস্থ ছিল। তিনি মহিলা সভায় তা আওড়ে বিবাহ বাড়ি কোমল কলহাস্যে মুখরিত করে তুললেন। পুলিন তখন মনে মনে ভাবছিল যে ক্ষুদ্রচেতা নরনারীগুলি জগতের যে কি সর্বনাশ করছে তারা তা বুঝে উঠতে পারছে না। এইভাবে মহাপুরুষের কৌমার ব্রত ভঙ্গ হল। বিয়ের পর 2 বছর কেটে গেল। পুলিনের পিতা পুত্রের বিবাহ দিয়ে অধিকতর বিপদে পড়লেন। বিবাহের পরে যখন বধূ ঘরে এলো, তখন পুত্র আর ঘরে আসতে চাইল না। বৃদ্ধ পুত্রবধূ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। পুলিনের স্ত্রীর নাম বিভা। সে সুন্দরী, সুশিক্ষিতা এবং গুণশালিনী। বিবাহের সময় তার বয়স হয়েছিল। সে নিতান্ত বালিকা ছিল না। সে পতির অনাদরের কারণ বুঝত না বটে, কিন্তু আদরের অভাবটা বুঝত। বুঝেই সে সর্বদা ম্রিয়মাণ হয়ে থাকত। তার সেই করুণ ভাবটি শ্বশুর শ্বশ্রুর বুকে সর্বদা শেলের মতো বিনতে থাকত। বৃদ্ধ বৃদ্ধা অগত্যা উপায় না দেখে ভগবানকে স্মরণ করতেন। তাই অগতির গতি প্রসন্ন হয়ে পথভ্রান্তের পথ নির্দেশ করে দিলেন। শোভা সম্পর্কে বিভার বড় বোন। বিভার বিবাহের 5-6 বছর আগে তার বিবাহ হয়েছিল। শোভা বড়ই রহস্যপ্রিয়া। বাড়িতে তার সাথে কেউ এঁটে উঠতে পারত না। বিভার বিবাহের 2 বছর আগে শোভা স্বামীর সাথে বিদেশে চলে গিয়েছিল এবং বিভার বিবাহের সময় আসতে না পারায় কত দুঃখ করে চিঠি লিখেছিল। বিভার ভবিষ্যৎ মালিককেও একখানা পত্র সে লিখেছিল, কিন্তু তার সে কাব্যের উৎস পুলিনের নীরস মরুভূমিতে পড়া মাত্রই শুকিয়ে গিয়েছিল। এই সময়ে ভগবান অগতির গতি নির্দেশ করার জন্যই শোভাকে দেশে পাঠিয়ে দিলেন। শোভা দেশে ফিরে শুনলে যে বিভা শ্বশুর বাড়িতে। বিভার মায়ের মুখে সে বাল্যসখীর দূরদৃষ্টির কথা শুনে তার সাথে দেখা করবার জন্য বড়ই ব্যস্ত হয়ে উঠল। তার অনুরোধে বিভার মা বিভাকে আনতে পাঠালেন। পুলিনের পিতা বাক্য ব্যয় না করেই বধূকে পিত্রালয়ে পাঠিয়ে দিলেন। দীনা মলিনা পুত্রবধূর মূর্তি তার চোখে অসহ্য হয়ে উঠেছিল। তিনি বধূকে পিত্রালয়ে পাঠিয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন। বিভা বাপের বাড়িতে এলো। 2 সখীতে মিলন হল। শোভা অনেক কথা জিজ্ঞাসা করল, কিন্তু উত্তর পেল না, কারণ বিভা কেঁদে ভাসাতে লাগল। শোভা ছাড়বার পাত্র নয়। সে নানা উপায়ে সখীর মনের গোপন কথাগুলো জেনে নিল। সমস্ত জেনে সে বিভাকে অভয় দিয়ে বললে, তোর কোনো ভয় নেই, আমি এর বিহিত করব। বিভা আশ্বাস পেয়ে আশায় বুক বাঁধল। শিক্ষকতা করে ছাত্রমহলে পুলিনের খুব প্রশংসা হয়েছিল।
অতি অল্প সময়ের মধ্যে তার বেতন বৃদ্ধি হলো। সে পাটনাতে বদলি হলো। শোভা যখন দেশে ফিরল, পুলিন তখন পাটনাতে। পাটনায় একটা সুন্দর ছোট্ট বাংলোয় পুলিনের বাস। সে কারো সাথে মিশত না, নিজের পড়াশোনা আর কলেজের কাজ নিয়েই ব্যস্ত থাকত। সুতরাং একদিন সকালে তার ভৃত্য যখন এসে তাকে সংবাদ দিল যে একটি ভদ্রলোক তার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, তখন সে বড় আশ্চর্য হয়ে গেল। সে বাইরে এসে দেখল যে নীল বর্ণের চশমাধারী একটি ভদ্রলোক তার জন্য অপেক্ষা করছেন। পুলিনকে দেখেই তিনি বলে উঠলেন, এই যে, আপনারই নাম পুলিন বাবু? আমার নাম শ্রী নিশীথনাথ ঘোষাল। মহাশয়ের সাথে আমার সম্পর্ক বড়ই নিকট। আমার স্বামিনী মহামহিমান্বিতা শ্রীল শ্রীযুক্তা শোভনা দেবীর খাস সখী এবং ক্ষুল্লতাত পুত্রী শ্রীযুক্তা বিভা দেবীর সাথে আপনার বিবাহ হয়েছে। শ্রীমতীর আদেশে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আমরা সম্প্রতি পাটনাতে এসেছি, উদ্দেশ্য স্বাস্থ্য সংস্কার। মহাশয়ের সাথে সাক্ষাৎ করবার ইচ্ছাটা বড়ই বলবতী ছিল। এই কথা কটা শুনে পুলিন হাড়ে হাড়ে চটে গেল। লোকটির কথাবার্তা, হাব ভাব সমস্তই যেন বিদ্রূপ ব্যঞ্জক, কিন্তু কথাগুলি অত্যন্ত গভীরভাবে অথচ হাসি মুখে বলা। সে ভেবে কিছু ঠিক করতে না পেরে বলে ফেলল, বসুন, চা খাবেন কি? ভদ্রলোকটি এক গাল হেসে উত্তর দিলেন, চা না খাইয়ে কি শ্রীমতী আমাকে এত দূর আসতে দিয়েছেন? আমার যে কাহিল শরীর। কথাটা শুনে পুলিন হেসে ফেলল, কারণ আগন্তুকের ঈষৎ স্থূল দেহে দুর্বলতার চিহ্নমাত্র দেখা যাচ্ছিল না। তিনি বোধহয় পুলিনের মনের ভাব বুঝতে পেরেছিলেন, কারণ তিনি বলে উঠলেন, আমার শরীর দেখে ভাববেন না যে আমি বড় বলবান। তিল তিল করে দিনে দিনে আমার শরীরটা ক্ষীণ হয়ে যাচ্ছে। সেই জন্যই তো বায়ু পরিবর্তনে এসেছি। তা আপনার বাড়িতে কি তামাকের বন্দোবস্ত আছে? পুলিন অপ্রস্তুত হয়ে বললে, না। থাক, আমার পকেটে সিগারেট আছে। আপনি বসুন, দাঁড়িয়ে রইলেন যে। পুলিন বসে পড়ল। তার বড়ই জ্বালাতন বোধ হচ্ছিল। নিশীথবাবু কিন্তু বলে যেতে লাগলেন, এই দারুণ গ্রীষ্মে এবং এই কাঠফাটা রৌদ্রে, বিশেষত এই দুর্বল শরীরে শ্রীমতী যে বিনা কারণে আমাকে এত দূর পাঠান নাই, তা আপনি অবশ্যই বুঝতে পারছেন। তা কি কারণ? আপনার বিয়ের সময় আমরা বিদেশে ছিলাম। শ্রীমতী আপনাকে দেখেন নাই বলে বড়ই ব্যাকুল হয়েছেন। ও, তিনি কি এখানে এসেছেন? তিনি না আসলে আমি কি এখানে আসতে পারতাম? আপনারা কোথায় আছেন? এই বড় রাস্তার মোড়ের ওপরে। শ্রীমতীর আদেশ, আজ রাত্রে আপনি এই দিনের কুটিরে পদার্পণ করবেন। কলেজ থেকে ফেরবার সময় দেখা করলে হতো না? সর্বনাশ, তাহলে কি আমার রক্ষা থাকবে নাকি? এই দুর্বল অবস্থায় পারিবারিক শান্তিভঙ্গের কল্পনা করলেও আমার মাথা ঘুরোতে থাকে। পুলিন অগত্যা নিরুপায় হয়েই বলল, আচ্ছা, যাব। সন্ধ্যার সময় পুলিন নিশীথবাবুর বাসায় উপস্থিত হল। সে দেখল বাংলোটি বেশ সুন্দরভাবে সাজানো। দু একদিনের জন্য বেড়াতে এসে লোকে যে এমনভাবে থাকতে পারে তা পুলিনের কল্পনাতীত। তাকে দেখে একজন বেহারা বাড়ির ভেতরে খবর দিতে গেল। অবিলম্বে নিশীথবাবু তাকে অভ্যর্থনা করতে এলেন। তিনি বললেন, আসুন আসুন, আপনাকে দেখে আমার দেহে প্রাণ ফিরে এলো।
আর একটু বিলম্ব হলে গরিবের চাকরিটা যেত আর কি। থাক, আমি বাইরেই বসি। মহাশয়, তাহলে আমার কাঁচা মাথাটি এক্ষুনি উড়ে যাবে। পুলিনগত্যা উঠল। উঠবার সময় মনে মনে ভাবল, নিশীথবাবু বড়ই স্ত্রৈণ। এমন স্ত্রৈণ লোক তো সচরাচর দেখা যায় না। সে বাড়ির ভেতরে গিয়ে দেখল যে অন্দরটিও পরিপাটি রূপে সাজানো। সেই সময়ে বলয় কঙ্কন গুঞ্জনে কক্ষটিকে মাতিয়ে তুলে নিশীথবাবুর শ্রীমতী প্রবেশ করলেন। তিনি পুলিনকে দেখে হাসতে হাসতে বললেন, লজ্জা কি, ভেতরে এসে বসো। পুলিন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তা দেখে শোভা তার হাত ধরে একখানি চেয়ারে বসালো। পুলিন কলের পুতুলটির মতো বসে পড়ল। নিশীথবাবু তার অবস্থা দেখে হাসি চেপে রাখতে না পেরে মুখের ভেতর কাপড় আর রুমাল গুঁজেছিলেন। আহার শেষ করে পুলিন যখন রাত্রিতে ঘরে ফিরে এলো, তখন তার অজ্ঞাতসারে শ্যালিকার প্রতি একটা অস্ফুট প্রীতির ভাব এসে তার হৃদয় একেবারে অধিকার করে বসেছিল। আর তার সঙ্গে সঙ্গে নিশীথবাবুর প্রতি ঘৃণা আর অবজ্ঞার ভাবটিও কমে এসেছিল। শোভাদেবীর তুনে বশীকরণের যে কয়টি অমোঘ অব্যর্থ অস্ত্র ছিল, তার মধ্যে তার রন্ধন বিদ্যাটি অন্যতম। নিশীথবাবুরা পাটনায় আসবার পর পুলিনের প্রায় প্রত্যহই তার বাটিতে নিমন্ত্রণ হতো। পুলিন নিমক হারাম নয়, সে সর্বত্র শোভার রন্ধনের প্রশংসা করে বেড়াত। এইভাবে শোভা ও নিশীথবাবুর সাথে পুলিনের ঘনিষ্ঠতা বেড়ে গেল। কিছুদিন পরে শোভা যখন প্রস্তাব করল যে পুলিন বাসা উঠিয়ে দিয়ে তাদের সাথেই এসে থাকুক, তখন কৃতজ্ঞ লবণভোজী পুলিন নিশীথবাবুর শ্রীমতীর আদেশ অগ্রাহ্য করতে পারল না। পাটনার পাচকের হাত থেকে পরিত্রাণ পেয়ে পুলিন বেঁচে গেল। অল্পদিনের মধ্যেই তার স্ত্রী ফিরে এলো। রুক্ষ স্বভাব অনেকটা কোমল হয়ে আসলো। একদিন প্রভাতে শোভা পুলিনকে বললে, ওগো গাঙ্গুলি মশাই, নতুন খবরটা শুনেছ? দেশ থেকে আমার খুড়িমা আর আমার একটি বোন হাওয়া খেতে পাটনায় আসছে। বাড়িটা এতদিন খালি খালি ঠেকত, এইবারে গুলজার হবে। পুলিন অপ্রস্তুত হয়ে বলে উঠল, এইবারে তাহলে আমি একটা বাসা ঠিক করে নিই, আমি থাকলে তো তাদের অসুবিধে হবে। শোভা হেসে তাকে উড়িয়ে দিল। ঘোষাল মশাইয়ের মতো তুমিও কি একটা সং নাকি? তিনি তো শাশুড়ি আসছেন বলে এখন থেকেই জড়সড় হচ্ছেন। আপনার ভগিনীও তো আসছেন। তাইলেই বা, সে তো আর তোমার ঘাড়ে পড়বে না। আমার বোন অত লাজুক না। কেন? অত শত আমি জানি না ভাই, তবে মোট কথা তোমার এখান থেকে যাওয়া টাওয়া হচ্ছে না। এর জবাব নেই বুঝে পুলিন মাথাটা নিচু করে কলেজে চলে গেল। 2-3 দিন পরে বিভার মাতা এসে উপস্থিত হলেন। পুলিন বিয়ের পর আর শ্বশুর বাড়িতে যায়নি, সুতরাং পত্নী বা শাশুড়ি কাউকে চিনতে পারল না। বিভার মা এসে রান্নাঘরে আশ্রয় নিলেন। অন্য ঘরগুলোতে মাদুরের ম্যাটিং কার্পেট মোড়া বলে অপবিত্র জ্ঞানে তিনি সেদিক মারাতেন না। তার আসবার পরে পুলিন দূর থেকে তাকে একবার প্রণাম করে এসেছিল, তারপর আর শাশুড়ির সাক্ষাৎ পায়নি। শোভা এদিকে চালাকি করে বিভার নাম বদলে দিয়েছিল, অথচ মিল থাকবে বলে তাকে প্রভা বলে ডাকত। শোভার তাড়নায় বিভা পুলিনের সামনে বের হতো, কিন্তু সে কোনো মতেই ঘুমটা ছাড়ল না। বিভা আসবার পরে পুলিন দেখত যে তার ঘরটি সদা সর্বদা পরিষ্কার থাকে। উচ্ছৃঙ্খলভাবে ইতস্তত বিক্ষিপ্ত বইয়ের রাশি কে যেন এসে সাজিয়ে দিয়ে যায়। তার বস্ত্রগুলো মলিন হলে বদলিয়ে দেয়। কামিজে বা কোটে বোতামের অভাব হয় না।
পুলিন কিছুই বুঝতে পারত না, কিন্তু মনে একটা অশান্তির অভাব অনুভব করত। এটা তার জীবনে নতুন। শোভা সুযোগ পেলেই বিভাকে পুলিনের কাছে পাঠিয়ে দিত। এতে বিভা যত না সংকুচিত হোক, পুলিন তার অপেক্ষা অধিকতর সংকুচিত হতো। তা দেখে নিশীথবাবু বড়ই আনন্দ উপভোগ করতেন। তিনি বলতেন, কি হে পুলিন ভায়া, আছো কেমন? খুড়িমা এসে কোনো অসুবিধে হচ্ছে না তো? নিরীহ পুলিন এক গাল হেসে উত্তর দিত, হ্যাঁ, কষ্ট কি দাদা? আপনার কাছে তো রাজার হালে আছি। খুড়িমা এসে ব্যঞ্জনের সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। নিশীথবাবু হাসতেন আর মনে মনে বলতেন, শোভার ওষুধ এবার ধরছে। পুলিন বেশি পান খেত না, কিন্তু শোভা তাকে কিছুতেই ছাড়বে না। শোভার অনুরোধেই হোক আর আদেশেই হোক, পুলিনের পান খাওয়া বেড়েছিল। নিশীথবাবু পানে বড় সুপারি খেতেন, কিন্তু পুলিনের অধিক সুপারি সহ্য হতো না। বিভা আসবার পর থেকে শোভা পুলিনের পান সাজবার ভার তার হাতেই দিয়েছিল। ক্রমে পুলিনের এমন অভ্যেস হলো যে বিভা পান না সাজলেই তার সুপারি লাগত। পুলিন আর কারো হাতেই পান খেত না। শোভাও সবসময় বিভার হাতেই পান পাঠিয়ে দিত। এইভাবেই 2 মাস কেটে গেল। পুলিনের স্বভাব চরিত্র ধীরে ধীরে পরিবর্তন হচ্ছিল, কিন্তু সে তা বুঝতে পারছিল না। বিভা এসে ধীরে ধীরে যে তার হৃদয়ে অধিকার করছিল, তা সে বুঝতে পারল না। সে ভাবত, একসময় একটা উদ্দাম দুর্দমনীয় আকাঙ্ক্ষা এসে মানব হৃদয়কে মাতিয়ে তোলে, তারই নাম প্রেম। সর্বস্বের সাথে সর্বস্ব বিনিময় না হলে যে প্রেম অঙ্কুরিত হয় না, তা সে জানত না। সে তখনও ভাবত যে সে আদর্শ রূপে জগতের সামনে রয়েছে। এইভাবে দিন কেটে যেতে দেখে বিভার মা শোভাকে বললেন, মারে, কি করে কি হবে বল দেখি? এতদিন বাড়ি ঘর ছেড়ে এসেছি, আর কদিন বিদেশে থাকবো? জামাইয়ের তো মনের ভাব কিছু বুঝতে পারা গেল না। শোভা বলল, ভয় কি খুড়িমা? আমার ওষুধ বেশ ধরেছে। আপনি বিভাকে জিজ্ঞাসা করে দেখুন না। বিভা সেখানেই বসেছিল। সে ঘোমটা টেনে পালিয়ে গেল। তখন বিভার মা বললেন, দেখো বাচ্চা, আমরা সেকেলে মানুষ, অসুধ বিশুদ্ধে বিশ্বাস করি। তুই যখন চিঠি লিখলি যে মাছ জালে পড়েছে, আপনা হতে এসে ধরা দিয়েছে, তখন আমি ভব ঠাকুরজির কাছ থেকে একটা জড়ি আর একটা ধারণ করবার ওষুধ সঙ্গে নিয়ে এসেছিলুম। সেই দুটো একবার দিলে হয় না? সর্বনাশ খুড়িমা, ও কথা মুখেও এনো না। তোমার কি মনে নেই, মুখুজ্জেদের জামাই ভয়ানক বখাটে ছিল। মুখুজ্জে গিন্নি ভবপিসির ওষুধ খাইয়ে জামাই বশ করতে গিয়ে জন্মের মতো পাগল করে দিয়েছিল। আমি পুলিনকে জড়ি টড়ি খাওয়াতে পারবো না। তবে কি হবে মা? মাদুলিটা ধারণ করাতে পারলে বরং ভালো হতো। তা তোমার জামাইকে একবার জিজ্ঞাসা করি। শোভা এই বলে বাইরে উঠে এলো। দেখল বিভা বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে শোভা হেসে লুটিয়ে পড়ল। তারপর বিভাকে জিজ্ঞাসা করল, খুড়িমা কি বলছেন শুনেছিস? বিভা মাথা নেড়ে প্রাণের ব্যাকুলতায় বলে ফেলল, দিদি, তোমার পায়ে পড়ি, তুমি যেন ওষুধ টষুধ খাইও না। মাদুলি পরিয়েও কাজ নেই। আমার অদৃষ্টে যা আছে তাই হবে। শোভা হেসে বললে, ইস, এত কবে থেকে এলো? বিভা চোখ রাঙিয়ে বলল, যাও, তোমার সকলই ঠাট্টা। শোভা বিভাকে ছেড়ে নিশীথবাবুকে নিয়ে পড়ল। খুল্লতা তো পত্নীর কথা বলে হেসে স্বামীর অঙ্গে লুটিয়ে পড়ল।
তার বিলম্ব দেখে বিভার মাতা কি একটা বুঝে কোনোদিন আর সে কথা উত্থাপন করেনি। শোভা তারপর থেকে একটা রহস্যের ছুতো পেয়ে গেল। সে কথায় কথায় নিশীথবাবুকে বলতো, তোমাকে কটা মাদুলি পরিয়ে বশ করেছি বলতো। এদিকে পুলিনের মনে হতো যে সে ঘরে একা নেই, কে যেন এসে দূরে দাঁড়িয়ে রয়েছে, তাকে আহ্বান করবে সেই জন্য অপেক্ষা করছে। ঘরের বাইরে গিয়ে দেখতো কেউ নেই। সে বড় আশ্চর্য হয়ে যেত। একদিন কলেজ থেকে ফিরে ঘরে ঢুকে দেখল তার চেয়ারে বসে কে একজন ঘুমিয়ে রয়েছে। নিকটে গিয়ে দেখল প্রভা, অর্থাৎ বিভা। দেখেই সে দুপা পিছিয়ে এলো। তার পেছনে একটা চেয়ার ছিল, পুলিন তাতে বেঁধে পড়ে গেল। পতনের শব্দে বিভার ঘুম ভেঙে গেল। সে ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। পুলিনকে দেখে তার লজ্জায় মুখ লাল হয়ে গেল। তার হাত থেকে পুলিনের একটা বোতামবিহীন কামিজ পড়ে গেল। পুলিন তা দেখল। বিভার লজ্জায় আরো আড়ষ্ট হয়ে গেল। সে পুলিনের ঘরে বসে সেলাই করতে করতে ঘুমিয়ে পড়েছিল। পুলিনও লজ্জিত হয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। পড়ে গিয়ে তার বড্ড লেগেছিল, কিন্তু প্রভার সামনে পড়ে গিয়ে সে বড় লজ্জিত হয়ে পড়ল। অপ্রস্তুত হয়ে দুজনেই নীরবে দাঁড়িয়ে রইল। তারপর পুলিন মুখ ফুটে বললে, আপনি বসুন, আমার কাজ আছে, আমি বাইরে যাব। বিভা এক হাত ঘোমটা টেনে সরে দাঁড়ালো। শোভা বিভাকে কতকটা শিখিয়ে রেখেছিল। সে বলে দিয়েছিল, যদি কোনোদিন নির্জনে দেখা হয় তুই কথা কোষ, ঘোমটা টেনে যেন পালাস না। সেও মনে মনে স্থির করে রেখেছিল যে যদি কখনো নির্জনে দেখা হয় তাহলে মন খুলে কথা বলবে, জিজ্ঞাসা করবে সে কি অপরাধ করেছে। কিন্তু সে সমস্তই ভুলে গেল। লজ্জা এসে তাকে অভিভূত করে ফেলল। সে নিষিদ্ধ অবগুণ্ঠনে মুখ ঢেকে ফেলল। অনেকদিন পরে চিরকুমার সভার বাঁধা গদগুলো পুলিনের মনে পড়েছিল। সঙ্গে সঙ্গে তার রক্তও গরম হয়ে উঠেছিল। সে যেই বাহির হবার জন্য মুখ ফেরালো, অমনি দেখতে পেল ঘোষাল মহাশয় দুয়ারে দাঁড়িয়ে মন্দ মন্দ হাসছেন। পুলিন লজ্জায় মরমে মরে গেল। ঘোষাল মহাশয় বললেন, কি ভায়া প্রভার সঙ্গে আলাপ হচ্ছে? বিভা ওরফে প্রভা সরে গিয়ে প্রাচীরে মিশে যাবার চেষ্টা করতে লাগল। নিশীথবাবু বলতে লাগলেন, তা বেশ বেশ, প্রভা মেয়েটি যেমন শান্ত তেমনি সুন্দরী, কিন্তু দুঃখের বিষয় এখনো একটা বর জুটল না। সেই দুঃখেই প্রভা দিন দিন যেন কালো হয়ে যাচ্ছে। পুলিন উত্তর খুঁজে না পেয়ে মাথা চুলকাতে লাগল। ঘোষাল মহাশয় অকারণে বেজায় হাসতে আরম্ভ করলেন। পুলিন ও বিভা দুজনেই আরো অপ্রস্তুত হয়ে গেল। এমন সময় শোভা এসে তাদের উদ্ধার করল। সে পেছন থেকে বলে উঠল, ঠাকুরটি দেখছি সর্বঘটেই আছেন, বাড়িতে নিরিবিলি কারুর দুটো কথা কবার জো নেই। নিশীথবাবু বললেন, কি জানো, বিবাহিত পুরুষের সাথে অবিবাহিত যুবতীর গোপনে আলাপ করাটা সকলে ততদূর সঙ্গত মনে করে না, তবে আমার তাতে বিশেষ আপত্তি নেই। প্রভা কুন্দ দন্তে অধর চেপে রেখে তাকে একটা ছোট্ট কিল দেখালো। তখন হাসতে হাসতে কাশতে কাশতে ঘোষাল মহাশয় রণে ভঙ্গ দিলেন। পুলিন আর বিভা পালিয়ে বাঁচল। এভাবে বড় সুখেই কিছুদিন কেটে গেল। ইতিমধ্যে সংবাদ এলো যে শোভার ছোট ভগিনীর বিবাহ। তাদের সকলকে দেশে ফিরতে হবে।
শোভা জেদ করে বসল পুলিন না গেলে সে যাবে না। ঘোষাল মশাই বললেন, পুরাতনে কি আর মন ওঠে না? শোভা রেগে একটা কিল দেখালো। পুলিন সেইখানেই বসেছিল। সে হেসে বললে, দ্বন্দ্বযুদ্ধটা না হয় পরেই করবেন, এখন আমার ছুটি নেই, কি করে দেশে যাব? শোভা বললে, তা আমি জানি না, তোমাকে যেতে হবেই। যেতে যখন হবেই, আর উপায় কি? ঘোষাল মহাশয় ঠাট্টা করে বললেন, সুন্দর মুখের জয় সর্বত্রই। শোভা তাকে পুনরায় একটি কিল দেখালো। স্থির হয়ে গেল যে ছুটি না পেলেও পুলিনকে ছুটি নিতে হবে। যথা সময়ে যাত্রা করে সকলে দেশে এলেন। যাত্রার আগে পুলিন দেখল যে কে তার কাপড় চোপড়গুলোকে ট্রাঙ্কে আর ব্যাগে গুছিয়ে রেখেছে। দেখে সে বড় আশ্চর্যান্বিত হয়ে পড়ল। শ্বশুরালয়ে এসে প্রতিজ্ঞা ভঙ্গের ভয়ে পুলিন ছটফট করে বেড়াতে লাগল। সে প্রথম দিন জেদ ধরল যে সে অন্দরমহলে শয়ন করবে না, কিন্তু শোভার হাত এড়াতে পারল না। অপরাহ্নে অন্দরমহলে একখানি পুরনো ফটোগ্রাফ দেখে তার বড় মন খারাপ হয়ে গেল। ফটোগ্রাফখানা তার আর বিভার, বিয়ের সময় তোলা। বিভাকে তার কিছুমাত্র মনে ছিল না, কিন্তু সে ছবির সাথে প্রভার সাদৃশ্য দেখে তার মন খারাপ হয়ে গেল। সে শুনেছিল যে প্রভার বিয়ে হয়নি, কিন্তু পাটনায় প্রভার মাথায় দু একদিন সিঁদুরের দাগ দেখেছিল। জিজ্ঞাসা করায় ঘোষাল মহাশয় বলেছিলেন যে তাদের দেশে আইবুড়ো মেয়েরা অল্প সিঁদুর পরে থাকে, বিবাহ হলে চওড়া করে সিঁদুর পরে। মনে মনে এইসব কথা তোলপাড় করে পুলিনের বড় সন্দেহ হল। সে ভাবল যে হয়তো তার ব্রত ভঙ্গ করবার জন্যই একটা চক্রান্ত হয়েছে, সেই জন্যই শোভা তাকে ভুলিয়ে পাটনা থেকে নিয়ে এসেছে। তার মনে কেমন সন্দেহ হল। সে বলে পাঠালো যে তার শরীর ভালো নয়, সে কালই পাটনায় ফিরবে। এই সংবাদ শুনে শোভা ভয় পেল। সে ভাবল শিকার বুঝি বা হাত ছেড়ে পালায়। তখন শোভা তার তুন থেকে মৃত্যুবাণটি টেনে বের করল। সে তখন থেকে বিভাকে শেখাতে বসল। অনেক চেষ্টার পরে তাকে পাখির মতো পরিয়ে সাজিয়ে গুজিয়ে নিশ্চিন্ত হল। রাত্রিতে আহারের সময় পুলিন বিস্মিত হয়ে দেখল যে সেখানে সে ভিন্ন আর কেউ নেই, কেবল সুসজ্জিতা হয়ে প্রভা দাঁড়িয়ে আছে। তাকে দেখে পুলিন স্থির হয়ে দাঁড়ালো। ব্যাপারটা তার কেমন ভালো ঠেকছিল না। সে জিজ্ঞাসা করল, ঘোষাল মশাই কোথায়? প্রভা কোনো উত্তর না দিয়ে নখ খুঁটতে লাগল। উত্তর না পেয়ে পুলিন অস্থির হয়ে পড়ল। তার মন তাকে বাইরে টেনে নিয়ে যাচ্ছিল, বলছিল, তোমার এখানে বড় বিপদ, তুমি এখানে থেকো না, এরা তোমার ব্রত ভঙ্গ করবে। আবার কার অব্যক্ত হৃদয় বেদনা, কার অস্ফুট করুণ ক্রন্দন এসে যেন তার পায়ে জড়িয়ে ধরছিল। বলছিল, তুমি যখন এসেছ তখন আর যেতে পাবে না, তুমি ছাড়া এ জগতে আর আমার বলে কেউ নেই। বিক্ষুব্ধ চিত্তকে শান্ত করে পুলিন পালাবার জন্য বদ্ধপরিকর হল। মুখ ফুটে বলেই ফেলল, আমি বাইরে যাই। তখন হঠাৎ প্রভা তার হাত ধরে ফেলল, বললে, না। বিস্মিত হয়ে পুলিন জিজ্ঞেস করল, কেন প্রভা? প্রভা আঁচলে মুখ লুকিয়ে বললে, আমি প্রভা নই, আমি বিভা। সে টলতে লাগল। পুলিন তাকে ধরে ফেলল। সে না ধরলে বিভা হয়তো পড়ে যেত।
পুলিন তাকে বুকে টেনে নিল। বিভা তার বুকে মুখ লুকিয়ে কেঁদে চলল। বাইরে থেকে দুয়ারের শিকল টেনে দিয়ে শোভা বললে, দূর পোড়ার মুখী, এত করে বশীকরণের মন্ত্র শিখালাম, পড়ালাম, সব ভুলে গেলি? তা হোক, কাজ হলেই হলো। এখন পাখিটাকে খাঁচায় তোল। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। প্রতি সোম ও বৃহস্পতিবার ঠিক দুপুর 2টোতে আসি নতুন গল্প গল্প একান্তেতে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।